বহমান সময় কারোর জন্যই অপেক্ষা করে না, নিজস্ব গতিতে চলতে থাকে। সময়ের এই গতির সাথে তাল মিলিয়ে চলতে হয় মানুষকেও। দেখতে দেখতে কেটে গেছে 20টা দিন। এই 20 দিনে শিশিরের জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। আর তা হবেই বা না কেন? পড়াশোনার চাপে ব্যস্তময় দিন পার করছে শিশির। কালকে শিশিরের উচ্চতর গণিত পরীক্ষা। 5 দিন হলো শিশিরের ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে। দুটো পরীক্ষা দিয়ে শিশির এখন ক্লান্ত। মাঝে যদি 2 দিন বন্ধ না হতো তাহলে হয়তো ওর পক্ষে এই পরীক্ষা দেওয়াটা কষ্টকর হতো। শিশির প্রতিটা পরীক্ষা ভালো করে দেওয়ার পণ করেছে, যাতে ওর সৌহার্দ্য ভাইয়ের পড়ানোটিকে কেউ আঙুল তুলতে না পারে। কয়েকদিন ধরে সৌহার্দ্যের সাথে দেখা হচ্ছে না শিশিরের। যতটুকু সময় সৌহার্দ্য বাড়িতে থাকে ততক্ষণ পড়াশোনা চাপে রুম থেকে বের হয় না শিশির। রাতে খাওয়ার সময়ও সৌহার্দ্যর সাথে দেখা হয় না। কিছুদিন যাবৎ হসপিটালের রোগী দেখে সৌহার্দ্যের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আবার সকাল সকালও অনেক তাড়াতাড়ি হসপিটালে চলে যায় সৌহার্দ্য। তাই একই বাড়িতে থেকেও দেখা হয় না দুজনে। শিশিরের পড়াশোনায় ক্ষতি হতে পারে ভেবে মিল্কি আর ইউভিকেও নিজের রুমে নিয়ে গেছে সৌহার্দ্য। ওদেরকে নিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য গম্ভীর গলায় বলেছিল, যদি ওদের ফিরিয়ে নিতে চাস তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখাতে হবে তোকে, অন্যথায় তোর এই বন্য প্রাণীদের আমি চিড়িয়াখানায় রেখে আসবো। তখন ভ্যা ভ্যা করে কাঁদলেও কোনো কাজ হবে না শিশির। ব্যাস, তারপর থেকে মিল্কি আর ইউভি এতটাই সৌহার্দ্য ভক্ত হয়ে গিয়েছে যে শিশির ডাকলেও ওরা শিশিরের কাছে আসে না। মাঝে মাঝে শিশির ভেবে পায় না এই সৌহার্দ্য ভাই নামক মানুষটা এত পাষাণ কেন। শিশির বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মনে মনে বলল, একে তো সৌহার্দ্য ভাই আমাকে নিজের উপরে বশীভূত করেছে, এখন আবার আমার মিল্কি আর ইউভিকেও ছাড়ো না। আচ্ছা, উনি কি আমার উপরে কালো জাদু করেছেন? হ্যাঁ, ওনার মতো পাষাণ লোক এটা করতেও পারেন। এসব ভাবতে ভাবতেই শিশিরের মনে হলো ওর এখন একবার সৌহার্দ্যকে দেখতে যেতেই হবে। কতদিন হয়ে গেল সৌহার্দ্য ভাইকে দেখে না। চোখ দুটো মরুভূমির মতো খা খা করছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো শিশির, সাথে বই আর খাতাটাও নিল। সৌহার্দ্য ভাইকে তো কোনো একটা বাহানা দিতে হবে, না হলে যে ঠেলে ঠুলে শিশিরকে আবারও নিজের রুমে পাঠিয়ে দেবে সৌহার্দ্য। সৌহার্দ্য রুমের দরজার সামনে আসতেই পাচোরা থেমে গেল শিশিরের। সৌহার্দ্য রুমের ভেতরে যাওয়ার সাহস জুগিয়ে উঠতে পারছে না ও। কতদিন পরে এখানে আসলো, কিন্তু ওকে যে যেতেই হবে, না হলে যে এই চোখের জ্বালা কিছুতেই মেটাতে পারবে না ও। দরজাটা ভেতর থেকে লক করা নেই। দরজা ঠেলে মাথাটা অল্প ভেতরে ঢুকালো শিশির। রুমের ভেতরে ভালো করে চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করলো। না, সৌহার্দ্য ভাই রুমে নেই। বই খাতা টেবিলের উপর রেখে পেছনে তাকাতেই শিশির ভয়ে হকচকিয়ে উঠল। চোখ মুখ কুচকে শিশির বলে ওঠে, ওফ সৌহার্দ্য ভাই, এভাবে কেউ ভয় দেখায় নাকি? আরেকটু হলেই তো শরীর থেকে আত্মাটা বেরিয়ে যেত আমার। বলতে বলতেই চেয়ারে ধপ করে বসে পড়ল শিশির। সৌহার্দ্য শিশিরকে ভালো করে পর্যবেক্ষণ করছে। শিশিরের পরনে একটা লাল রঙের ফতুয়া আর লং স্কার্ট, চুলগুলো খোপা করা। এতেই শিশিরকে একদম মায়াপরি লাগছে। সৌহার্দ্য এতক্ষণ ব্যালকনিতে ছিল। শিশিরকে আসতে দেখে রুমে চলে এসেছে ও। সাথে সাথে মিল্কি আর ইউভিও দৌড়ে এলো শিশিরের কাছে। এসে শিশিরের গা ঘষতে শুরু করে দিয়েছে। সৌহার্দ্য কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। এরপর শিশিরের পাশের চেয়ারে বসতে বসতে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, তুই এখন এখানে কি করছিস? যা নিজের রুমে গিয়ে পড়তে বস। শিশির অঙ্ক বইটা সৌহার্দ্যের সামনে মেলে ধরে বলে ওঠে, আমার এখনো কিছু অঙ্কের সমস্যা হচ্ছে, আপনি এগুলো আমাকে একটু বুঝিয়ে দিন। শিশিরের কথায় সৌহার্দ্যের মেজাজ বিগড়ে গেল। সৌহার্দ্য মেজাজ দেখিয়ে বলল, তুই এখন এই অঙ্কগুলো পারিস না? কালকে না তোর পরীক্ষা? কালকে পরীক্ষার খাতায় কি আমার মাথা লিখে দিয়ে আসবি তুই? শিশির মনে মনে বলল, এটা তো একটা বাহানা, আমার কোনো অঙ্কেই সমস্যা হচ্ছে না। আপনি যেভাবে বাটনা বাটার মতো সবগুলি আমাকে খাইয়ে দিয়েছেন, তাতে আবার অঙ্কের সমস্যা থাকবে? আমি তো আপনাকে দেখার জন্য এখানে এসেছি। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, দেখি আপনার মাথাটা একটু নামান তো। সৌহার্দ্য ভ্রুকুচকে শিশিরের দিকে তাকিয়ে রইল। ওকে তাকিয়ে থাকতে দেখে শিশির বলে উঠল, আসলে দেখতে চাইছি আপনার মাথাটার সাইজ কতটুকু, না হলে কালকে পরীক্ষার খাতায় কিভাবে আপনার মাথা লিখব। শিশিরের কথায় সৌহার্দ্য তাতে দাঁত চেপে বলে উঠল, মেজাজ গরম করবি কি? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোর। চুপ থাকতে পারিস না? শিশির ঝটপট বলল, একদমই না। সৌহার্দ্য বাঁকা চোখে তাকাতেই শিশির বলে উঠল, ভুলে মুখ ফুসকে বেরিয়ে গেছে সৌহার্দ্য ভাই, আর বলবো না। সৌহার্দ্য শিশিরকে অঙ্কগুলো বুঝিয়ে দিতে লাগলো। শিশির অঙ্ক বুঝা বাদ দিয়ে তাকিয়ে আছে সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যকে খুঁটিয়ে খুঁটিয়ে রেখে চলেছ। এমনিতে তো সৌহার্দ্য সামনে থাকলে তার দিকে তাকাতে গেলেও জড়তা কাজ করে শিশিরের মাঝে, কিন্তু আড়ালে আবডালে সৌহার্দ্যের দিকে তাকিয়ে থাকে শিশির। এই লোকটা তো গম্ভীর রাগে বদমেজাজি হলেও কেন জানি তার প্রতি এক আকাশসম মুগ্ধতা কাজ করে শিশিরে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে একটা কিছু মনে পড়ল। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাকে কি দিবেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য বই বন্ধ করে শিশিরের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলে উঠল, তুই না মাত্র বললি যে তুই কথা বলবি না? শিশির দাঁত দিয়ে জিব্বা কামড় দিয়ে বলল, ওটা তখন ভুলে বলেছে যে আমি কথা বলবো না। এখন আপনি বলেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আপনি আমাকে কি দিবেন? সৌহার্দ্য সোজাসাপটা বলে উঠল, যা চাইবি তাই। শিশির রহস্যময় হেসে বলল, ঠিক তো, যা চাইবো তাই, কিন্তু পরে কিন্তু কথার খেলাপ করতে পারবেন না। এটুকু বলেই সৌহার্দ্যের স্টাইলে বলে উঠল, মনে রাখবেন, আপনি সৌহার্দ্য মাহাত খান, কথার খেলাপ করেন না। সৌহার্দ্য বলল, আচ্ছা দিব বলেছি তো। শিশির সৌহার্দ্যের দিকে সন্দিহান চোখে চেয়ে খাতা কলম এগিয়ে দিয়ে বলল, নিন এখানে লিখে দিন, আপনাকে বিশ্বাস নেই, পরে কথা বদলেও ফেলতে পারেন।
সৌহার্দ্যরাকে কটমট করে শিশিরের দিকে চাই দিয়ে শিশির বোকা হেসে বলে ওঠে, আরে না না, আমি তো মজা করছিলাম, বিশ্বাস আছে তো। হে। গভীর রাতে চারদিকে নিস্তব্ধতায় ঘেরা, পুরো শহর জুড়ে নেই কোনো মানুষের আনাগোনা। অন্যদের মতো দিয়াও গভীর ঘুমে বুঁদ হয়ে আছে। রাত জেগে বই পড়াটা তার কোনো কালেই হয়ে ওঠে না, তাই তো পরীক্ষার সময় 11টার মধ্যে ঘুমিয়ে যায়ও। এবারও তার ব্যতিক্রম হলো না। পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার সবগুলো অঙ্কে চোখ বুলিয়ে নিলেই হবে। তাই তো এখন গায়ে কাঁথা জুড়িয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে দিয়া। হঠাৎই ব্যালকনির দরজা ঠেলে ভেতরে এলো কেউ। ভেতরে এসে দিয়ার বিছানার একপাশে বসলো সে। ড্রিম লাইটের আলোয় দিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে। দিয়ার কানের কাছে কিছুটা ঝুঁকে কিছু একটা ফিসফিস করে বলল লোকটা। লোকটার বলা কথায় দিয়া হালকা মুচকে হাসলো, কিন্তু লোকটা দেখতে পেল না। অতপর বেশ কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে রইল সে। দিয়ার মাথার একপাশে নিজের হাত ভর দিয়ে দিয়ার দিকে ঝুঁকে গিয়ে কপালে অধর ছোঁয়ালো লোকটা। কপালে হালকা উষ্ণ কিছুর অনুভব হতেই দিয়া নড়ে চড়ে উঠল। যেই মুহূর্তে লোকটা উঠে চলে যেতে নেবে ঠিক সেই মুহূর্তে দিয়া লোকটার হাত চেপে ধরল। দিয়া উঠে গেছে বুঝতে পেরে লোকটা কিছুটা ভয় পেল, কিন্তু সেটা দিয়াকে বুঝতে দিল না। দিয়া ঘুম ছাড়ানো কণ্ঠে বলে উঠল, আর কতদিন এইভাবে চোরের মতো এসে ভালোবাসি বলবেন? আমি জেগে থাকা অবস্থায় কি কখনো আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে পাবো না? দিয়া তখন জেগেই ছিল। ও এতক্ষণ ভোরের আসার অপেক্ষাতেই ছিল। ভোর যেদিন থেকে দিয়ার রুমে লুকিয়ে লুকিয়ে আসা শুরু করেছিল, তার কিছুদিনের মধ্যে দিয়ার সন্দেহ হয় যে কেউ ওর রুমে আসে। এই সন্দেহের সূত্রপাত হয়েছিল সেদিন, যেদিন দিয়া নিজের রুমে ছেলেদের ব্যবহৃত একটা ব্রেসলেট দেখতে পায়। এই একই ব্রেসলেট দিয়া আগেও ভোরের হাতে দেখেছিল। ভোর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ভালো করেই জানো দিয়া আমি কি চাই। দিয়া মুচকি হেসে এক প্রকার লাফিয়ে উঠে ভোরকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি ভোর, অনেক 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 বেশি ভালোবাসি আপনাকে। একটু থেমে আবারও বলল, আপনি তো আমার মুখ থেকে প্রথমে ভালোবাসি শুনতে চেয়েছিলেন। আমি ঘুমের ঘরে বিভোর থাকি, আপনি তখন আমাকে ভালোবাসি বলেন। আপনি কি কখন আমার সজ্ঞানে আমাকে ভালোবাসি বলবেন না? ভোর দিয়াকে আলতো হাতে জড়িয়ে নিয়ে বলল, একবার তো বললাম, তখন তো তুমি নিজের সজ্ঞানেই ছিলে। দিয়া ভোরকে ছেড়ে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলল, না, আপনি আমাকে আবারও ভালোবাসি বলুন, আমি আবারও শুনতে চাই। ভোর দিয়াকে কাছে টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। অতপর দিয়ার এক হাত নিজের এক হাতের মুঠো এনে বলে উঠল, ভালোবাসি 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 দিয়া, তোমাকে ভীষণ ভালোবাসি। দিয়াকে জড়িয়ে ধরে ভোর আবারও বলে উঠল, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো দিয়া? আমি এতদিন জানতাম আমি একাই শুধু তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। সবসময় আমাকে দেখলেই কেমন কুকড়ে যেতে তুমি, ঠিকভাবে কখনো কথাও বলতে না আমার সাথে। জানো তোমার এই ব্যবহার কতটা কষ্ট দিত আমাকে, হৃদয়ে রক্তক্ষরণে নেয় অনুভব হতো আমার। দিয়া বলল, আমি তো আপনাকে সেই ক্লাস 8 থেকেই ভালোবাসি ভোর, কখনো আপনাকে বলে উঠতে পারিনি। আপনাকে বলতে এলেই যদি বলতেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, তখন তো তিলে তিলে শেষ হয়ে যেতাম আমি। আপনাকে হারানোর কষ্ট যে আমি সহ্য করতে পারতাম না, তার চেয়ে আপনাকে দূর থেকে ভালোবেসেই খুশি ছিলাম আমি। ভোর দিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এত আগে থেকে ভালোবাসো আমাকে? দিয়া আগের মতো করেই বলল, হ্যাঁ। আপনি কবে থেকে ভালোবাসেন আমাকে? ভোর বলে উঠল, তুমি যখন নবম শ্রেণীতে তখন থেকে ভালোবাসি তোমায়। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে শিশির। কুয়াশা আর দিয়ার অন্য হলে সিট পড়েছে। ওদের তিনজনের রোল নাম্বার কাছাকাছি না হওয়ার জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পরীক্ষা দিতে হচ্ছে ওদের। প্রতিবার পরীক্ষার সময় শিশির ভয় পেয়ে যায়। পরীক্ষার কথা মনে হলেই কেমন একটা আতঙ্কের সৃষ্টি হয় ওর মাঝে। প্রতিবার তাড়াহুড়ো আর ভয়ের কারণে রেজাল্ট খারাপ হতো ওর, কিন্তু এবার আর তেমন কিছুই মনে হচ্ছে না শিশিরে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছ। অবশ্য ওর ভয়ের কারণ দূর করার প্রতিটা ক্রেডিট সৌহার্দ্যকে দেয়া চলে। কালকে রাতে শিশিরকে ভালোভাবে বুঝিয়েছে সৌহার্দ্য। শিশির পরীক্ষা দিতে আসার সময় সৌহার্দ্যকে বলেছিল, ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিবি, একদম তাড়াহুড়ো করবি না। আমি কিন্তু তোকে সবটাই বুঝিয়ে দিয়েছি। তোর পরীক্ষার ফলাফলের উপরে নির্ভর করবে তুই কতটুকু বুঝে নিয়েছিস আমার থেকে। আর মনে রাখিস শিশির, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এতটুকু বলে শিশিরের মাথায় হাত রেখে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সৌহার্দ্য। সৌহার্দ্যের এই সামান্য বলা কথা আর মাথায় হাত রাখার কারণে শিশির তখন খুশি হয়ে গিয়েছিল। প্রফুল্ল মনে কুয়াশাকে নিয়ে কলেজের জন্য রওনা হয়েছিল। দীর্ঘ 3 ঘন্টার পরীক্ষা শেষে হল থেকে বের হলো শিশির। একটু দেরি হলে হল থেকে বের হয়েছে। লিখতে লিখতে হাত ব্যথা একদম টনটন করছে। এর আগে পরীক্ষায় কখনো সব মার্কের অ্যান্সার করেনিও। সবসময় লেখাপড়া নিয়ে উদাসীন থাকতো, কিন্তু এবার সৌহার্দ্যের জন্য ওকে যে ভালো রেজাল্ট করতেই হবে। পরীক্ষার হলে বসে বারবার যখন ও ভুল করতে যাবে, তখনই সৌহার্দ্যের বলা কথাগুলো মনে পড়ছিল ওর। শিশির হাঁটছে আর সৌহার্দ্যের বলা কথাগুলো মনে করে মুচকি হাসছে। মাঠে ওর জন্য অপেক্ষা করছিল কুয়াশা আর দিয়া। শিশিরকে ওদের দিকে এগিয়ে আসতে দেখে দিয়া বলে উঠল, কিরে তুই ভাবে মুচকে মুচকে হাসছিস কেন? পরীক্ষা কি তোর বেশি ভালো হয়েছে? শিশির দেওয়ার কথার উত্তর দেওয়ার আগে পাশ থেকে কুয়াশা বলে উঠল, ভাই আজকে আসার সময় শিশিরকে কি যেন বলেছিল, মাথায় হাত বুলাতেও দেখছিলাম। তারপর থেকে মহারানী ভিক্টোরিয়া মুচকে মুচকে হাসছেন। মনে হয় আমার ভাইয়ের প্রেমে পড়ে গেছেন ইনি, বলেই হেসে উঠল কুয়াশা। শিশির কুয়াশার কথায় মুখ ভেঙে বলল, আসছে ওনার ভাইয়ের প্রেমে পড়বে? তোর ভাই আমেরিকার প্রেসিডেন্ট নাকি যে তার প্রেমে পড়তে হবে? কুয়াশা ওর কথার উত্তরে বলল, দেখিস আবার যেন আমার ভাইয়ের প্রেমেই না পড়তে হয় তোকে। ওদের দুজনকে থামিয়ে দিয়ে দেয়া বলে উঠল,
তোদেরকে আমার একটা গুড নিউজ দেওয়ার আছে। দেওয়ার কথাতে ওরা দুজনেই সমস্যারে বলে উঠে, কি গুড নিউজ? তুই কি প্রেগনেন্ট নাকি? বলে উচ্চস্বরে হেসে উঠল ওরা দুজন। ওদের কথা শুনে দিয়া দুজনের পিঠে কিল বসিয়ে দিল। তারপর বলা শুরু করলো, এখনো তোদের ভাইয়ের বউ হতে পারলাম না, আর আগে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিলি তোরা। আগে শুনতো তোদের ভোর ভাইয়া আর আমি একে অপরকে ভালোবাসি, সেটা ব্যক্ত করেছি। দিয়ার কথা শুনে ওরা দুজনেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল, কখন, কিভাবে, এটা কিভাবে সম্ভব? এই তুই আমাদের দুজনকে চিমটি কাটতো? ওদের দুজনের এমন রিয়াকশন দেখে দিয়ার মনে হচ্ছে ওরা দুজন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কোনো জিনিসের কথা শুনেছে। তারপর দিয়া কালকে রাতের সব ঘটনা ওদের দুজনকে খুলে বলল। শিশির আর কুয়াশা একে অপরের মুখ চাওয়াচাই করছে। তারপর দুজনেই হঠাৎ দিয়ার উপরে হামলে পড়ল। শিশির আর কুয়াশা আজকে ওদের প্রাণপ্রিয় বান্ধবীর জন্য অনেক খুশি। একটু পরে দিয়াকে ছেড়ে দিয়ে দুজনেই চিল্লিয়ে বলে উঠল, ইয়ে, আজকে তুই আমাদেরকে ট্রিট দিবি। ওদের কথা শুনে চোখ বড় বড় করে চাইল দিয়া। অতঃপর অসহায় কণ্ঠে বলল, দেখিস তোদের এই ট্রিট নেওয়ার কারণে একদিন তোরা আমাকে ফতুর করে ছাড়বি। তখন আমাকে ব্রিজের কাছে রাস্তার মোড়ে থালা হাতে দাঁড়িয়ে থাকতে হবে। শিশির বলল, শুধু থালা না, কাঁধে একটা ছেঁড়া ফাটা ঝুড়িও ধরিয়ে দেবো তোর সাথে। আর দাঁড়িয়ে কেন থাকবি, বসার অনুমতি আছে তো। বলে কুয়াশা আর শিশির হাসতে লাগলো। দিয়ার থেকে ট্রিট নিয়ে বাড়ি ফিরে এলো ওরা। এসেই ভোরের রুমে হানা দিল শিশির ও কুয়াশা। উদ্দেশ্য ভোরের থেকে ওরা ট্রিট নেবে। ভোরের থেকে ট্রিট চাইতেও বলে উঠলো, কিসের ট্রিট? আমি কেন ট্রিট দিতে যাবো? আমি কোনো ট্রিট দিতে পারবো না। শিশির ভোরের হাত ধরে ঝুলাতে ঝুলাতে বলল, ভাইয়া নাটক করো না তো, আমরা সব জেনে গেছি, দিয়ে আমাদের সব বলে দিয়েছে। তুমি আমাদের এখন ট্রিট দিতে নিয়ে যাবে, চলো চলো। ভোর শিশিরের হাত ছাড়িয়ে বলল, আমি কোনো ট্রিট দিতে পারবো না। ভোরের কথায় কুয়াশা বলে উঠল, ঠিক আছে, তুমি আমাদের ট্রিট না দিলে আমি এখনই মা কাকিদের বলে দেবো তুমি আমাদের বান্ধবী দিয়াকে ডিস্টার্ব করছো। ভোর কুয়াশার কথা শুনে বোকা বনে গেল। ভোর বেচারা এখন ভাবছে ছেড়ে দে মাকে, দে বাঁচে। আর মনে মনে বলল, এরা আমার বোন নাকি শত্রু, এক একটা ঘষিটি বেগমের বংশধর, ওর নামে কি মিথ্যাটাই না বলল। ভোরের এমন ভাবনা চিন্তার মাঝে কুয়াশা হালকা চিলে ওর মাকে ডেকে উঠল, মা, ভোর ভাই। এতটুকুই বলতে পারলো কুয়াশা। ভোর দৌড়ে এসে কুয়াশার মুখ চেপে ধরল। চুপ যা বাবুই পাখি, তোরা আমার কাছে যা খেতে চাইবে আমি তোদের তাই খাবো। অন্তত এইভাবে আমার মান সম্মান নিয়ে টানাটানি করিস না। সন্ধ্যার পরে ভাইয়া আসলে আমরা একসাথে বের হব। সন্ধ্যার পরে সৌহার্দ্য বাড়ি ফিরে এলো। নিজের রুমে বসে ভাই বোনদের সাথে বের হওয়ার জন্য রেডি হচ্ছে। পরনে ওর একটা নেভি ব্লু কালারের শার্ট আর হোয়াইট ডেনিম প্যান্ট। আজকে শার্টের রঙের সাথে মিলিয়ে নেভি ব্লু ফিতার এটি ঘড়ি পড়েছে। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল ঠিক করছিল সৌহার্দ্য। এমন সময় আয়নায় দেখা গেল দরজার সামান্য ফাঁক দিয়ে শিশিরের মাথাটা বেরিয়ে আছে। সৌহার্দ্য গলা খাকারি দিয়ে বলল, তুই ভাবে চোরের মতো আমার রুমে ওকে ঝুঁকি দিচ্ছিস কেন? শিশির কিছু না বলেই দরজা থেকে মাথাটা বের করে ভো দৌড় দিল। সৌহার্দ্য ওর যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শিশির ভাবেনিও সৌহার্দ্য ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে। রুমে এসে সৌহার্দ্যের পোশাকের সাথে ম্যাচিং করে নেভি ব্লু কালারের কুর্তি আর হোয়াইট রঙের প্লাজো পরে নিল শিশির। শিশির তো সৌহার্দ্যের রুমের কাছে গিয়েছিলই সৌহার্দ্যের সাথে ম্যাচিং করে ড্রেস পরবে বলে। শিশির এসব ভাবতে ভাবতেই দুই হাতে পড়েছে হোয়াইট আর নেভি ব্লু কালারের কাচের চুড়ি। চুলগুলো উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধেছে। ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক লাগিয়েছে। রেডি হয়ে আয়নায় নিজেকে একবার ভালোভাবে পরখ করে নিল শিশির। না, একদম ঠিকঠাকই লাগছে ওকে। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই কুয়াশা শিশিরকে ভালোভাবে দেখে বলে উঠল, কি রে, তুই নাকি ভাইয়ের প্রেমে পড়িসনি? তাহলে ভাইয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরলি যে? কুয়াশার কথায় শিশির থতমত খেয়ে বলল, কি, আমি তোর ভাইয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছি? উনি আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছেন। সৌহার্দ্য ড্রয়িং রুমে ছিল। এতক্ষণে ওদের সব কথাই ও শুনতে পেয়েছে। সৌহার্দ্য গ্লাস থেকে পানি খাচ্ছিল। শিশিরের শেষের কথাটা শুনে পানি মুখে নিয়ে বিষম খেলো। সৌহার্দ্য বিষম খাওয়াতে ওদের দুজনের টনক নড়ল। এবার ওরা তো ভুলেই গিয়েছিল যে ওরা বাদেও এখানে একজন উপস্থিত আছে। শিশির কুয়াশাকে উদ্দেশ্য করে শুধালো, তোর ভাইকে সব শুনে নিল নাকি? কুয়াশা ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, মনে হয় ভাইয়া সব শুনে নিয়েছে। শিশির দায়সেরা ভাবে বলে উঠল, তাতে আমার কি, আমি তো ঠিকই বলেছি, তোর ভাই আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছেন। কুয়াশা শিশিরের কথাতে চোখ ছোট ছোট করে মনে মনে বলল, চান্দু, তুমি যে আমার ভাইয়ের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছ তো আমি খুব ভালো করেই জানি। এখন আর এত খাবি খেয়ে কোনো লাভ নেই। তারপর শিশিরকে তাড়া দিয়ে বলল, হয়েছে, এখন চল, তোর ভাইয়া বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বলিয়ে কুয়াশা বাইরের দিকে হাঁটা ধরল। হয়েছে, এখন চল, ভোর ভাইয়া বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বলি কুয়াশা বাইরের দিকে হাঁটা ধরল। ওর পেছন পেছন শিশিরও গেল বাইরে। সৌহার্দ্য কিছুক্ষণ আগেই চলে গেছে বাইরে। গাড়ি চলছে আপন গতিতে। জানালা দিয়ে নিজের মুখ বাইরে বের করে রেখেছে শিশির। কপালে পড়ে থাকা চুলগুলো হাওয়ায় অনবরত দুলছে। শিশির একদম ভদ্রমের মতো চুপ করে আছে। ওর এখন সৌহার্দ্য ভাইয়ের ধমক খাওয়ার একদম ইচ্ছে নেই। পাশেই গাড়ি চালাচ্ছে সৌহার্দ্য। গাড়ির ব্যাক সিটে বসেছে ভোর, সকাল আর কুয়াশা। গাড়িতে বসে খোশ গল্পে মেতে উঠেছে ওরা। গল্পের সাথে সাথে এক দফা চুল ছেঁড়াছেড়িও হয়ে গেছে পেছনে, যার ফলে সৌহার্দ্যের ধমক দেওয়া হয়ে গেছে। কিন্তু সৌহার্দ্যের ধমককে উপেক্ষা করে ভোর, কুয়াশা আর সকাল নিজেদের বাথরুমে চালিয়ে যাচ্ছে। যখন সৌহার্দ্য ধমক দিচ্ছে শুধু তখনই পিন পিন নীরবতা বিরাজ করছে গাড়ি জুড়ে। তার একটু পরপরই আবার আগের কাজে ফিরে যাচ্ছে ওরা।
সৌহার্দ্য এবার নিজেও ভোরের থেকে ট্রিট নিবে। বয়সে বড় তো কি হয়েছে, ভাই হিসেবে তো ট্রিট নেওয়াই যায়। ভোর নিজের অনেক সিক্রেট এই সৌহার্দ্য, ধ্রুব আর শামীমের কাছে সবসময় শেয়ার করে এসেছে। সেই সুবাদে ডিয়ার ব্যাপারে ওরা অবগত। শিশিরকে বাইরের দিকে ঝুঁকে থাকতে দেখে সৌহার্দ্য ধমকের স্বরে বলে উঠল, মরার শখ জেগেছে তোর? মাথা ভেতরে আন শিশির, নয়তো তোকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। সৌহার্দ্যের ধমকে নড়ে চড়ে উঠে শিশির জানালার পাশ থেকে খানিকটা সরে এলো। অতঃপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে মনে মনে বলল, ধমক খাবো না তাই চুপ করে রইলাম। শেষ পর্যন্ত আমাকে ধমক দিয়ে ছাড়লেন তো সৌহার্দ্য ভাই। দেখবেন একদিন আপনার বউ আপনার ধমক খেয়ে খেয়ে শুটকি মাছের মতো শুকিয়ে যাবে। এটা আমার অভিশাপ। ফু। এই শিশিরের অভিশাপ কখনো বিফলে যায় না। ওর ভাবনার মধ্যে সৌহার্দ্য গম্ভীর গলায় বলে উঠল, হয়েছে, এখন তুই আমাকে আর আমার বউকে অভিশাপ দেওয়া বন্ধ কর, নয়তো অভিশাপগুলো সব তোর গায়েই লাগবে। আর হ্যাঁ, এভাবে তাকিয়ে থাকিস না আমার দিকে, তাতে আমার ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে। সৌহার্দ্যের এমন কথায় শিশির থতমত খেয়ে ভাবনায় পড়ে গেল। এই সৌহার্দ্য ভাই আমার মনের কথা জানলো কিভাবে, আর অভিশাপগুলো আমার গায়ে কেন লাগবে? আজব। এই সৌহার্দ্য ভাই নির্ঘাত পাগল হয়ে গেছেন, এমন অদ্ভুত কথা বলছে। শিশিরের এখন ইচ্ছে গাড়িটা কোনো রেস্টুরেন্টের দিকে না নিয়ে গিয়ে সোজা পাবনার দিকে নিয়ে যেতে, যেখানে গিয়ে সৌহার্দ্যকে পাবনার হাসপাতালে ভর্তি করাবে। কিন্তু সেই ইচ্ছা নিশ্চয়ই সৌহার্দ্য হতে দেবে না। শেষ পর্যন্ত দেখা যাবে সৌহার্দ্যের হাতের দাবাং মার্কা এক চোট খেয়ে শিশিরই পাবনার ভর্তি হওয়া লাগবে। সৌহার্দ্য শিশিরের দিকে এগিয়ে গিয়ে ওর কানের কাছে ঝুঁকে আস্তে আস্তে বলতে লাগলো, এত ভেবে লাভ নেই যে আমি এগুলো কিভাবে জানলাম। ছোটবেলা থেকে তোর প্রতিটা পদক্ষেপ আমার নখদর্পণে, সেখানে এতটুকু জানবো না যে আমার মায়ের পাখি কখন কি ভাবতে পারে। কথাটুকু বলে সৌহার্দ্য একটা চোখ টিপ মারল, তারপর ভদ্র ছেলের মতো আগের জায়গায় এসে বসলো। আর এদিকে সৌহার্দ্যের সব কর্মকাণ্ড দেখে শিশির কাশতে শুরু করলো। সৌহার্দ্য যখন ওর এত কাছে চলে এসেছিল তখন শিশিরের মনে হয়েছিল বোধহয় এখনই দম আটকে মরে যাবে। মনে হচ্ছিল কোথাও যেন অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম। হঠাৎ ভোর সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা 5 স্টার হোটেলে নিয়ে যাবে ভাইয়া, ওখানেই আজকে আমি তোমাদের ট্রিট দিব। কিছু সময় অতিবাহিত হতেই সৌহার্দ্য একটা 5 স্টার হোটেলের সামনে গাড়ি পার্ক করলো। এটাই সেই হোটেল যেখানে তরু জব করে। ওরা সবাই গাড়ি থেকে নামতেই সৌহার্দ্য গাড়ি পার্ক করতে চলে গেল। ওরা 4 জন ভেতরে গিয়ে বসতেই তরু এগিয়ে এলো ওদের দিকে। ওর হাতে একটা মেনু কার্ড। হঠাৎ শিশিরের চোখ গেল তরুর দিকে। পাশে থাকা কুয়াশাকে কোনোই দ্বারা খোঁচে মেরে তরুর দিকে ইশারা করলো। তরু মেনু কার্ডটা টেবিলের উপরে রাখলো। ভোর মেনু কার্ডটা উঠিয়ে ওদের পছন্দের সবকিছু অর্ডার দিয়ে দিল। অর্ডার পেয়ে তরু ওখান থেকে প্রস্থান করলো। ভোর শিশির আর কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে রে চড়ুই পাখি, বাবুই পাখি, তোর এমন খোঁজাখুচি করছিস কেন? ভোরের কথায় শিশির বলে উঠল, আরে ভাইয়া তুমি জানো না, শামীম ভাই একটা মেয়েকে পছন্দ করে, আর এই মেয়েটাই সেই মেয়ে। শিশিরের কথার মাঝখানে ফোরন কেটে কুয়াশা বলল, ওই দিন রাস্তায় বসে শামীম ভাইকে উত্তম মধ্যম দিয়েছে এই মেয়ে, বলেই দুজনে হাসতে শুরু করলো। ওদের কথা বলার ধরন দেখে ভোরও হুহা করে হেসে উঠল। ওদের হাসাহাসির মাঝে সৌহার্দ্য ওদের পাশে এসে বসলো আর জিজ্ঞেস করলো, এত হাসছিস কেন তোরা, অর্ডার দিয়ে দিয়েছিস? সৌহার্দ্যের কথাতে ভোরকে ওদের হাসির সব ঘটনা খুলে বলল। সবটা শুনে সৌহার্দ্যও হাসতে লাগলো। শুভ্র মেঘের ছড়াছড়ি সম্পূর্ণ নীল আকাশ জুড়ে। শুভ্র মেঘগুলো জানান দিচ্ছে শরৎকালের। প্রকৃতি নিজের রূপে সেজে উঠেছে এই সময়টাতে। জানালা দিয়ে বাইরে মাঠের দিকে তাকিয়ে আছে তরু। আজ অনেকদিন পরে ভার্সিটিতে এসেছে। প্রথম ক্লাসটা শেষ তার। দ্বিতীয় ক্লাসে প্রফেসর এখনো আসেনি। তরুর বান্ধবী নিশু বলেছে দ্বিতীয় ক্লাসে প্রফেসরের আসতে একটু লেট হবে, তাই তো এখনো ক্লাসে বসে আছো, নয়তো কখন চলে যেত বাড়িতে। তরুর বান্ধবী বলতে একমাত্র নিশুই আছে। শহরে আসার পরে এই একটা মাত্রই বান্ধবী হয়েছে ওর। নিশু অন্যদের মতো না, সবসময় তরুর আপদে বিপদে পাশে থেকেও কখনো ছেড়ে যায় না, কখনোই নিজের স্বার্থ দেখে না। অবশ্য তরু শহরে আসার পরে বন্ধু বানানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ ওর সাথে মিশতে চায়নি, ও গরিব বলে। পরে তরু আর এমন অহংকারী মানুষদের সাথে আগ বাড়িয়ে কথাও বলেনি। পাশে কারো ধাক্কাধাক্কিতে ধ্যান ভাঙল তরুর। পাশ ফিরে চাইতে নিশু তরুকে উদ্দেশ্য করে বলে উঠল, দাঁড়া সারিস বলেছেন। বলে তরুকে উঠে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিজের হাত দিয়ে তরুকে টেনে তুলল নিশু। দাঁড়িয়ে সামনে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল তরু। সামনে স্যুট প্যান্ট পরিহিত শামীমকে দেখে তরুর চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। ক্লাসে থাকা মেয়েরা হট্টগোল শুরু করে দিয়েছে। কেউ কেউ বলছে, আজকেও কি হ্যান্ডসাম লাগছে স্যারকে, দেখেছিস কেউ? হাই কি লাগছে ইয়ার, আমার তো স্যারকে খেয়ে নিতে ইচ্ছে করছে। দ্বিতীয় জন বলল, যা শর্ত স্যারের দিকে একদম নজর দিবে না, স্যার শুধু আমার। তৃতীয় জন বলল, আসছে, স্যারের দিকে নজর দিবি না, তুই বললেই হলো নাকি, স্যার আমার মানে শুধুই আমার। এতটুকু শুনেই তোর মুখ বাঁকালো আর মনে মনে বলল, আয় নিয়ে যা তোদের স্যারকে, এখানে 4 হাত দূরে না রেখে কলিজার মধ্যে ঢুকিয়ে রাখ, যত সব। শামীম ক্লাসে এসে সবার সাথে কুশলাদি বিনিময় করে পড়াতে শুরু করলো। তরু একদিনে শামীমের দিকে তাকিয়ে আছে। ইংলিশের প্রতিটা জিনিস অনেক নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছে শামীম। তরু ভাবছে শামীমের প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফের কোনো মিল নেই। পার্সোনাল লাইফে শামীম যেমনই হোক, প্রফেশনাল লাইফে ওর ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। এই যে সবাইকে সুন্দর করে পড়া বুঝিয়ে দিচ্ছে, এই সামান্য বিষয়ে যে কোনো মেয়ে তার প্রতি মুগ্ধ হতে বাধ্য। কলমটা যেভাবে ধরেছে মনে হচ্ছে কলম সুন্দর করে ধরাটাও একটা আর্ট। প্রথম দিনেই শামীমের সহজ সরল ব্যবহারে মুগ্ধ হয়েছিল তরু। কিন্তু তরু চায়নি যে শামীম ওর পেছনে পড়ে থাকুক। নিজের অনিশ্চিত জীবনের সাথে শামীমকে জড়াতে চায়নিও। তাই তো বারবার শামীমকে দূরছাই করেছ। তরু এসব ভাবনার মাঝে শামীম ওর দিকে এগিয়ে আসলো। তারপর গলা খাকারি দিয়ে তরুকে দাঁড়াতে বলল।
শামীমের গলা খাকারিতে তরুর ধ্যান ভাঙল। শামীমের করা আদেশে উঠে দাঁড়াতেই শামীম তরুর দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে থাকবে না মিস সুন্দরী, এভাবে তাকিয়ে থাকলে আমার প্রেমে পড়ে যেতে পারেন, তখন আবার আমাকে দোষ দিয়েন না। শামীমের কথাতে তরু ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। শামীম তরুর দৃষ্টিকে তোয়াক্কা না করে ওর মুখে ফু দিয়ে চলে গেল। শামীম চলে যেতেই তরু নিজের বেঞ্চে বসে রাগে ফুসতে ফুসতে বলল, শামীমের বাচ্চা, তুই জীবনে ভালো হবি না। তুই আগে রাস্তাঘাটে আমাকে জ্বালাতি, এখন কলেজে এসেও আমাকে জ্বালাস। তোকে আমি ছাড়বো না, দেখে নিস একদিন তোর ঘাড় মটকাবো আমি। তারপর নিশুর দিকে তাকিয়ে বলল, এই স্যার কবে থেকে আমাদের ক্লাস নেয়? আমি তো ওনাকে এখানে আগে দেখিনি। আমি যখন লাস্ট ক্লাস করছি তখন তো উনি ছিলেন না। নিশু ওর কথার উত্তরে বলে উঠল, স্যার প্রায় অনেকদিন হলো আমাদের ক্লাস নিচ্ছেন, তুই তো আগের ক্লাসগুলোতে আসিসনি, তাই হয়তো স্যারকে দেখিসনি। স্বামী বোর্ডে লিখতে লিখতে মনে মনে বলল, ও আমার সুন্দরী, এত ভেবে লাভ নেই। তোমার বিষয়ে সবকিছু জেনেই আমি তোমাদের ডিপার্টমেন্টে জয়েন হয়েছি। এতদিন পেছনে পড়ে থেকে জ্বালিয়েছি তোমাকে, এখন তার থেকে ডাবল জ্বালাবো তোমাকে। দেখে আমাকে ভালো না বেশি কিভাবে থাকতে পারো তুমি? এই 27 বছরের জীবনে প্রথম আমার কাউকে ভালো লেগেছে। শুধু ভালো লাগা না, ভালোবেসে ফেলেছি তোমাকে। তো এমনি এমনি তো আর ছেড়ে দেবো না তোমাকে। পরীক্ষা দিয়ে এসে হম্বিতম্বি করে বাড়ির ভেতরে ঢুকলো শিশির। ঢোকার সময় দরজা একটা বাড়ি লাগলেও তার কোনো তোয়াক্কা করলো নাও। দৌড়ে ঢোকার কারণে জুতা দুটো দুই দিকে উবু হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। তবুও তার দিকে ধ্যান না দিয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে গেল। শিশিরের কাণ্ড দেখে কুয়াশা হতাশার একটা শ্বাস ছাড়ল। ওর এই ছোট মনটা কখনো বড় হবে না। ওর থেকে কুয়াশা 4 মাসের বড়। আরো একজন ছিল যার অস্তিত্ব এখন আর ওদের মাঝে নেই। তাকে যে অনেক আগেই হারিয়ে ফেলেছে ওরা। তখন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল শিশির। অনেক কষ্টে সবাই মিলে ওকে ট্রমার মধ্যে থেকে বের করে আনতে পেরেছিল। ওর এই অবস্থা দেখার পরে সৌহার্দ্য একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। শিশিরকে ট্রমা থেকে বের করার পরে সৌহার্দ্যকে এক প্রকার জোর করেই সবাই মিলে বিদেশে পাঠায়। শিশিরের প্রতি দিন দিন অবসেশন বেড়েই চলছিল, যার কারণে সৌহার্দ্যকে দেশের বাইরে পাঠানো জরুরি হয়ে উঠেছিল। এসব কিছু শিশির না জানলেও কুয়াশা সবটা জানে। এসব ভাবতে ভাবতেই কুয়াশা নিজের রুমে পা বাড়ালো। শিশির রুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলো। আজকে আর চুল ভেজে নিও, পরনে একটা আকাশি রঙের টি শার্ট আর লং স্কার্ট। চুলগুলো ছোট পুতুল দেওয়া ব্যান্ড দিয়ে দুই সাইডে দুটো ছুটি করে নিল ও। আজকে দুপুরে সৌহার্দ্য ভাই ওদের সাথে রাজ করবে, এটা খুব ভালো করেই জানতো শিশির। এই কারণে বাসায় এসে তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে তৈরি হয়ে নিল। নিচে গাড়ির শব্দ পেয়েছ, তার মানে সৌহার্দ্য ভাই এসে গিয়েছে। তড়িঘড়ি করে রুমের বাইরে চলে এলো শিশির। এরপর দৌড়ে সিঁড়ির কাছটা এসে দাঁড়ালো। সৌহার্দ্য মোবাইল দেখতে দেখতে উপরে উঠছিল। শিশিরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশিরকে নজরে এলো। এক ভ্রু উঁচিয়ে শিশিরকে পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করতে করতে মোবাইলটা পকেটে রাখলো সৌহার্দ্য। তারপর তীক্ষ্ণ এবং অসহায় কণ্ঠে শিশিরকে উদ্দেশ্য করে বলে উঠল, এভাবে দুই ছুটি করে বাচ্চাদের মতো সেজে থাকিস না। এভাবে সেজে থাকলে তোকে আমার কাছে অনেক পিচ্ছি লাগে। এমনিতেই তুই বয়সের দিক দিয়ে আমার থেকে অনেক পিচ্ছি। বড়রা এমনিতেই আমার আর তোর বয়স নিয়ে অনেক কিছু করে। আর এভাবে বাচ্চাদের মতো সেজে ঘুরবি না একদম, বলে দিলাম। বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো সৌহার্দ্য। সৌহার্দ্যের বলা কথাগুলো কিছুতেই মাথায় ঢুকলো না শিশিরের। মাথা চুলকাতে লাগলো। সৌহার্দ্য ভাই ওকে কি বললো কিছুই তো বুঝলো না। থম মেরে ওখানেই দাঁড়িয়ে থাকলো। শিশিরকে ওভাবে থাকতে দেখে সৌহার্দ্য রুমে ঢুকতে ঢুকতে পেছনে না থেকেই বলে উঠল, তোর ছোট মাথায় এসব ঢুকবে না। এসব ভাবনা বাদ দিয়ে যা বলছিস সেটা যেন মাথায় থাকে। শিশির এবার উপর নিচ মাথা নাড়ল যে ওর মাথায় থাকবে সব।